আসসালামু আলাইকুম, আমি লিখন। আজকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে আরেকটু আলোচনা করব এবং আপনাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আরেকটু পরিচয় করে দেব। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকে আমরা এই লিসনে কী শিখব, তো সেটা নিয়ে এখন একটু আলোচনা করতেছি। যে প্রথমে আমরা শিখব যে ডাটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য কী, তারপর আমরা শিখব যে ডাটাবেস কী, তারপর হচ্ছে আমরা ডাটাবেস কেন শিখব, ডাটাবেজের ইতিহাস, ডাটাবেজের অ্যাপ্লিকেশন। প্রথমে আমরা দেখব যে ডাটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য কী। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা ইজ এ র আনঅর্গানাইজড ফ্যাক্ট দ্যাট নিড টু বি প্রসেসড। ডাটা হচ্ছে যে একটি মিনিংলেস এবং এটা আনঅর্গানাইজড, যেটা দিয়ে আমরা কিছু বুঝতে পারি না। তারপর হচ্ছে যে হোয়েন ডাটা ইজ প্রসেসড, অর্গানাইজড, স্ট্রাকচার অর প্রেজেন্টেড ইন এ গিভেন কনটেক্সট সো অ্যাজ টু মেক ইট ইউজফুল, ইট ইজ কল্ড ইনফরমেশন। অর্থাৎ এই ডাটাগুলোকে যখন প্রসেস করা হয় এবং অর্গানাইজড করা হয়, অর্থাৎ ডাটাগুলোকে স্ট্রাকচার অনুযায়ী সাজানো হয় এবং এটা কি করা হয়, একটা কনটেক্সট দিয়ে সেগুলোকে আলাদা আলাদা করে সাজানো হয়, তখন আমরা কি করতে পারি, এই ডাটাগুলো হয় তখন মিনিংফুল। তার আগে কিন্তু যখন এই ডাটাগুলো এলোমেলো থাকে তখন কিন্তু এইগুলো একদমই মিনিংলেস থাকে, সেখান থেকে আমরা কোনো কিছু বুঝতে পারি না। যখন এই ডাটাগুলোকে অর্গানাইজড করা হয়, প্রসেস করা হয় এবং একটা কনটেক্সট দিয়ে সেগুলোকে সাজানো হয়, তখন আমরা সেটাকে বলতে পারি ইনফরমেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটার যে আমাদের পার্টটা আছে সেখানে যে উপাত্তগুলো দেওয়া আছে, যেমন P1 বমি শ্বাসকষ্ট, P3 মিরপুর, তারপর P2 হচ্ছে আদাবর মতিঝিল। এই ডাটা থেকে কিন্তু আমরা কোনো কিছু সঠিকভাবে বুঝতে পারতেছি না যে আসলে এই ডাটা দিয়ে কী বোঝাচ্ছে। কিন্তু যখন এই ডাটাগুলোকে অর্গানাইজড করা হবে একটা কনটেক্সট দিয়ে, তখন কিন্তু আমরা সহজে বুঝতে পারবো এইগুলার মিনিং কী। এখানে আপনারা যে টেবিল দেখতে পাচ্ছেন, টেবিলের প্রথমে আছে পেশেন্ট কনটেক্সট। এখানে পেশেন্টগুলো দেওয়া আছে, যেমন P1 পেশেন্ট 1, পেশেন্ট 2, পেশেন্ট 3 এভাবে দেওয়া আছে। তারপর এখানে যে P1-এর সিমটমটা কি, P1-এর সিমটম হচ্ছে গলা ব্যথা, জ্বর, আর তার লোকেশনটা হচ্ছে মিরপুর। এখন কিন্তু আমাদের ডাটাগুলো একটা মিনিংফুল অর্থ প্রকাশ করতেছে যে P1 হচ্ছে একটা পেশেন্ট, তার সিমটম কি গলা ব্যথা, জ্বর, আর তার লোকেশনটা হচ্ছে মিরপুর। এখানে হচ্ছে যে পেশেন্ট 2, তার সিমটম কি বমি শ্বাসকষ্ট এবং তার লোকেশন হচ্ছে মতিঝিল। এখানে পেশেন্ট 3-র সিমটম কি মাথা ব্যথা, তার লোকেশন হচ্ছে আদাবর। এখন কিন্তু এই টেবিল থেকে এবং আমাদের যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু একটা মিনিংফুল অর্থ প্রকাশ করতেছে। কিন্তু যখন এই ডাটাগুলো কী ছিল, আনঅর্গানাইজড ছিল, তখন কিন্তু সেই ডাটাগুলো একদমই আমাদের মিনিংলেস ছিল। আমি আবার একটু বলতেছি যে ডাটাগুলো কী থাকে, সবসময় এলোমেলো থাকে। যখন আমরা এই এলোমেলো ডাটাকে অর্গানাইজড করি এবং সেইগুলো হচ্ছে ইনফরমেশনে আমাদের রূপান্তর হয়, তখন সেইগুলো দিয়ে একটি অর্থ প্রকাশ করে। তার আগে কিন্তু আমাদের ডাটাগুলো একদমই মিনিংলেস থাকে। আশা করি ডাটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। আমি আবার বলতেছি, ডাটা হচ্ছে একটি র মেটেরিয়াল এবং আনঅর্গানাইজড, যেখানে একটা ডাটার মধ্যে অনেকগুলো উপাত্ত এলোমেলোভাবে থাকে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটাগুলো কী ছিল, এলোমেলোভাবে ছিল। আর ইনফরমেশনটা হচ্ছে কি, যে ইনফরমেশনটা হচ্ছে যে মিনিংফুল এবং অর্গানাইজড, যে এই টেবিলটা কিন্তু আমাদের হচ্ছে অর্গানাইজড করা আছে এবং এটি হচ্ছে আমাদের একটি ইনফরমেশন। এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিরপুরে যে পেশেন্টটা ছিল তার গলা ব্যথা এবং জ্বর ছিল, তারপর মতিঝিলে কে ছিল, তারপর হচ্ছে পেশেন্ট 3-তে কী ছিল, তার সিমটম কী ছিল, এগুলো কিন্তু আমরা এখন সহজেই বুঝতে পারতেছি। তারপর আসি ডাটাবেস কী। ডাটাবেস হচ্ছে ডাটা এবং বেসের সমন্বয়ে গঠিত। ডাটা হচ্ছে কোনো একটি উপাত্ত আর বেস হচ্ছে কোনো কিছু সমাবেশ, অর্থাৎ এই ডাটা এবং বেস মিলে গঠিত হয় ডাটাবেস। ডাটাবেস ইজ কালেকশন অফ ইন্টার রিলেটেড ডাটা। অর্থাৎ এখানে হচ্ছে যে ইন্টার রিলেটেড বলতে আমরা বুঝতেছি যে আমাদের একটি ইউনিভার্সিটির ডাটাবেসে কিন্তু আমাদের স্টুডেন্ট, টিচার এবং ডিপার্টমেন্ট, সাবজেক্ট এগুলো রিলেটেড থাকে। এখন কিন্তু আমরা চাইলে ইউনিভার্সিটির ডাটাবেসে কিন্তু আমরা একটি হসপিটালের অথবা একটি ব্যাংকের ডাটা রাখতে পারবো না। তো সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ডাটাগুলো কী থাকতে হবে, ইন্টার রিলেটেড থাকতে হবে। আমরা যে টেবিলটা ক্রিয়েট করব সেই টেবিলে যে আমাদের ডাটাগুলো রাখবো সেই ডাটাগুলোর সাথে আমাদের টেবিলে ইন্টার রিলেটেড থাকতে হবে। ডাটাবেস কি, তাহলে আমরা সেটা বুঝতে পারছি যে আমাদের ডাটাগুলো কী থাকতে হবে, ইন্টার রিলেটেড থাকতে হবে। আমরা কিন্তু এখানে ডাটা বলতে ইনফরমেশনটাকে বুঝতেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইন্টার রিলেটেড কী আর ডাটাবেস কী। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটাবেস কেন শিখব, আমি এই বিষয়টা নিয়ে আগের ভিডিওতে আলোচনা করছি। তারপরে এখানে আমি বলতেছি যে ডাটাবেসটা আমাদের বাস্তব জীবনে সরাসরি আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি ডাটা অ্যাডমিনিস্ট্রেটর অথবা আমরা যদি কোনো অ্যাপ্লিকেশন তৈরি করি, তখন কিন্তু আমাদের এই ডাটাবেসটা প্রয়োজন হয়। যেমন সেটা হতে পারে ওয়েব অ্যাপ্লিকেশন অথবা কোনো মোবাইল অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ডাটাবেসটা ব্যবহার করতে হয়।
আর তখন আমাদের এই ডাটাবেজের জ্ঞানটাকে সরাসরি আমরা তখন ব্যবহার করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে ডাটাবেজের ইতিহাস। ডাটাবেজ কিন্তু আমরা অনেক আদিমকাল থেকে ব্যবহার করতেছি। আমরা প্রাচীনকালে আমাদের ডাটাগুলো কী করা হতো, বিভিন্ন দেয়ালের গায়ে লিখে রাখা হতো। তখন কিন্তু আমরা আসলে এই বিষয়টা বুঝতাম না, কিন্তু সেটা হচ্ছে একটি আমাদের ডাটা সংরক্ষণ করে রাখতাম, সেটাও কিন্তু আমাদের একটা ডাটাবেজ ছিল। তারপর সেগুলো কি হচ্ছে, ধীরে ধীরে আমাদের এই ডাটাবেসটা আপডেট হতে হতে তারপর আমরা এক পর্যায়ে আমাদের খাতায় ডাটাগুলো লিখে রাখতাম। তারপর এখন আমাদের সেগুলোকে কম্পিউটারাইজ করা হয়েছে। এখন আমরা কম্পিউটারের মাধ্যমে ডাটাগুলোকে লিখে রাখি এবং সেই ডাটাগুলো বিভিন্নভাবে আমরা অর্গানাইজ করে থাকি। ডাটাবেসগুলোকে আমরা এখন বিভিন্ন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ব্যবহার করে থাকি। তারপর নন রিলেটেড ডাটাবেস, রিমার্স, এইসব কাজে আমরা এখন ডাটাবেস ব্যবহার করে থাকি। ডাটাগুলো কম্পিউটারাইজ হওয়ার কারণে এখন কিন্তু আমরা অনেকগুলো ডাটা একসাথে রাখতে পারতেছি এবং সেগুলো থেকে আমাদের প্রয়োজনীয় ডাটাগুলোকে সহজে খুঁজে বের করতে পারতেছি। এখন কিন্তু আমাদের সময় এবং কস্টিংটা অনেক কমে গেছে এই ডাটাবেস কম্পিউটারাইজড হওয়ার কারণে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাট ফাইল ডাটাবেস। ফ্ল্যাট ফাইল ডাটাবেসটা কী ছিল, যে এই ডাটাগুলো একটি সিকোয়েন্সিয়ালিভাবে সাজানো ছিল। একটা উদাহরণ দিলে বিষয়টা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন একটি গ্রোসারি শপে সারাদিন অনেকগুলো প্রোডাক্ট বিক্রি করা হয়। এখন যদি আপনি তাদের কাছে জানতে চান যে এই প্রোডাক্টটা আজকের দিনে কতটা বিক্রি হয়েছে, তখন কিন্তু এই ডাটাবেস থেকে সেই ডাটা বের করার জন্য একদম টপ থেকে বটম পর্যন্ত একে একে সার্চ করতে হবে, খুঁজতে হবে, তারপর কিন্তু সেই ডাটাটা আমরা বের করতে পারবো। এর ফলে দেখা গেছে যে এই ফ্ল্যাট ফাইল ডাটাবেস মেথডটা ছিল একদম স্লো একটা মেথড। কারণ এই ফ্ল্যাট ফাইল ডাটাবেসে আমাদের অনেক সময় ব্যয় হতো, কারণ ডাটাগুলো আমরা সার্চ করে স্পেসিফিক কোনো ডাটা আমরা খুঁজে বের করতে পারতাম না। আমাদের সিকোয়েন্সিয়ালি সেই ডাটাগুলোকে খুঁজতে হতো, তারপর আমাদের যে প্রয়োজনীয় ডাটা ছিল সেটা আমাদের বের করতে হতো। এই কারণে এই ডাটাবেসটাকে বলা হয় যে স্লো মেথড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1960 সালে একটি ডাটা মডেল তৈরি করা হয়, সেটা ছিল হাইরার্কিক্যাল মডেল, আর এটি ব্যবহার করা হতো ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। আর এই মডেলটা ছিল একটি ট্রির মতো দেখতে। তারপর চার্লস ব্যাটম্যান একটি মডেল তৈরি করে, সেটা হচ্ছিল নেটওয়ার্ক মডেল। এই নেটওয়ার্ক মডেলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা নোড থেকে একটি চাইল্ড নোড বের হয়, আর সেই চাইল্ড থেকে আরও অনেকগুলো চাইল্ড নোড বের হয়। এই মডেলটা বুঝতে আমাদের জন্য খুবই ডিফিকাল্ট ছিল এবং এটা ম্যানেজ করাও ছিল অনেক ডিফিকাল্ট। এখন আমরা যে ডাটাবেসটা ব্যবহার করি সেটা আবিষ্কার করেন ট্রেড কোড 1970 সালে। এখানে দেখতে পাচ্ছেন যে অর্গানাইজ ডাটা ইনটু সিম্পল টেবিল অফ রিলেশনাল ইনফরমেশন। তিনি কী করছিলেন, একটা টেবিলের ডাটার সাথে রিলেশন তৈরি করছিলেন। টেবিলস আর কানেক্টেড টু অনলি ম্যাচ ডাটা ফিল্ড, অর্থাৎ একটা টেবিল থাকবে, সেই টেবিলের সাথে আমরা অন্য একটি ডাটা এই টেবিলের সাথে ম্যাচ থাকবে। এভাবে তিনি একটি টেবিলের সাথে রিলেশন তৈরি করছিলেন। তিনি একটি টেবিলের মধ্যে ডাটাগুলোকে অর্গানাইজ করে এবং তাদের মধ্যে একটি রিলেশন তৈরি করে দেয়। অর্থাৎ টেবিলের মধ্যে একটা ফিল্ড থাকবে, সেটি অন্য একটি টেবিলের সাথে একদম ম্যাচ থাকবে, আর এর সাহায্যে আমরা পরবর্তী ডাটাগুলোকে সহজে খুঁজে বের করতে পারবো। আশা করি ডাটাবেসের ইতিহাস সম্পর্কে আমরা একটু জানতে পারলাম। আপনারা চাইলে নেট থেকে আরও অনেকগুলো ইনফরমেশন আপনার ডাটাবেসের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। তারপর হচ্ছে ডাটাবেজের অ্যাপ্লিকেশন। ডাটাবেজের অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আগেও আলোচনা করছি, এখন আর একটু বলতেছি যে সেলসের কাজে ডাটাবেজ ব্যবহার করা হয়, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে সেলসের ক্ষেত্রে বোঝাচ্ছে যে আমরা যখন কোনো গ্রোসারি শপে প্রোডাক্ট কিনতে যাই, তখন কিন্তু খুব সহজেই সে বের করতে পারে যে তার এই শপে এই প্রোডাক্টটা আছে কিনা। এটা হচ্ছে একটি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। তার শপে আজকে কী পরিমাণ সেল হয়েছে এবং তার আজকে সেলের পরিমাণ থেকে কী পরিমাণ সে প্রফিট পেল, এগুলোর কিন্তু টোটাল একটা হিসাব সেই ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে থাকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টিং। আমরা ভার্সিটিতে যে আমাদের টিউশন ফিগুলো দেই, সেগুলো কিন্তু আমরা আমাদের স্টুডেন্ট পোর্টাল থেকে দেখতে পারি যে আমাদের কত টাকা ডিউ আছে এবং কত টাকা জমা হয়েছে, সেগুলো আমরা একটা ওভারভিউ দেখতে পারি। তারপর হচ্ছে হিউম্যান রিসোর্স। এখন কিন্তু প্রত্যেকটা কোম্পানিতে এইচআরের ব্যবহার আছে। এখান থেকে একটা কোম্পানির যে এমপ্লয়িরা আছে তাদের সেলস এবং তাদের অ্যাটেন্ডেন্স এবং তাদের কাজের একটা হিসাব রাখা হয়। তারপর ব্যাংকিং অ্যান্ড ফিনান্সের কাজে ব্যবহার করা হয়। তারপর এয়ারলাইন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যখন আমরা কোনো টিকিট বুক করি তখন কিন্তু সেটা আপনার জন্যই সিলেক্ট হয়ে যায়, সেখানেও একটা ডেটাবেসের ব্যবহার আছে। তারপর মেডিসিন ইন্ডাস্ট্রি, এভাবে বিভিন্ন কাজে আমরা ডেটাবেস ব্যবহার করে থাকি। আমি আরেকটু অ্যাড করতেছি যে ডাটাবেসের অ্যাডভান্টেজটা কী। ডাটাবেসের অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা খুব সহজে এবং খুব অল্প সময়ে ডাটাগুলোকে স্টোর করতে পারি এবং আমরা কোনো ডাটা আপডেট করার প্রয়োজন হলে আপডেট করতে পারি। কোনো ডাটা যদি আমাদের অপ্রয়োজনীয় ডাটা থাকে তখন আমরা খুব সহজে সেই ডাটাকে ডিলিট করতে পারি। আরেকটি বড় উপকারিতা হচ্ছে যে আমরা একটি ডাটাবেস থেকে আমাদের প্রয়োজনীয় ডাটা খুব অল্প সময়ে সার্চ করে খুঁজে বের করতে পারবো।
অর্থাৎ আমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ডাটা খুঁজতে হবে না। আমরা যখন আমাদের যে ডাটাটা প্রয়োজন সেই ডাটা সার্চ দিলে আমরা তখন এটাকে খুঁজে বের করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই ডাটাবেজের সিকিউরিটিটা অনেক ভালো হতে হবে, কারণ আমরা যখন কোনো একটি ব্যাংকের ডাটাবেজ ব্যবহার করব সেই ডাটাবেজের যদি কোনো ভালো সিকিউরিটি না থাকে তখন কিন্তু ব্যাংকের থেকে টাকা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমাদের অবশ্যই এনশিওর করতে হবে যে আমরা যে ডাটাটা ব্যবহার করতেছি অথবা আমরা যে ডাটা বেসটা ক্রিয়েট করতেছি সেই ডাটার কিন্তু আমাদের একটা ভালো সিকিউরিটি রাখতে হবে। ডাটাবেসের এই সিকিউরিটির পাশাপাশি আমাদের দক্ষ জনবল থাকতে হবে যে এই ডাটাবেসটা ম্যানেজ করবে এবং বিভিন্ন ডাটা আপডেট এবং ডিলিটের কাজ করবে। তাকে কিন্তু অবশ্যই স্কিলফুল হতে হবে, কারণ তা না হলে সে ডাটাগুলোকে ঠিকভাবে ম্যানেজ করতে পারবে না। এটাই কিন্তু আমাদের জন্য একটা ইস্যু হয়ে দাঁড়াবে। এটাই ছিল আমাদের ইন্ট্রোডাকশন পার্টের বেসিক কথাবার্তা। আশা করি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো সেই বিষয়গুলো আপনারা খুব সহজে বুঝতে পারছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। নেক্সট ভিডিও থেকে আমরা ডাটাবেসের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সেই ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করে দেখার চেষ্টা করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।